সেজু ভাইয়া, কালকে কি হয়েছিল? রাজ বলল। আমি জানি না, মনে নেই। অরণ্য বলল। আমাদের ঘরে এনেছিলে কে? প্রথম বলল। কপালে শনি না আসছে তোমাদের। সমুদ্র ভ্রু উঁচিয়ে বলল। কেন কেন? প্রথম কিছু বলবে তখনই প্রিয়তা ঢুলতে ঢুলতে এসে প্রথমের পাশের চেয়ারে ধপাস করে বসে ভাইয়ের কাঁধে মাথা এলিয়ে দিল। প্রথম বোনকে আগলে নিয়ে বলল। খুব ঘুম পাচ্ছে বনু। প্রিয়তা ভাইয়ের হাতটা আরো শক্ত করে ধরে বলল। প্রেম বলল। সারা রাত কি চুরি করেছিস? রাজ বলল। তোকে একদম চোরের মতন লাগছে প্রিয়। প্রিয়তা প্রথমকে বলল। এই টেপ রেকর্ডারগুলো বন্ধ করো ভাইয়া। প্রথম ভাইদের চোখ রাঙালো। ইনায়া বলল। কি হয়েছে বেপি? প্রিয়তা ঝাড়ি দিয়ে বলল। চুপ কর পলিবাজ। পরিণীতা বলল। এই ড্রামা বন্ধ কর। শোন, আই হ্যাভ আ প্ল্যান। পৃথা বলল। কি প্ল্যান? পরিণীতা বলল। কালকে ভাইয়ারা সেম আউটফিট পরেছিল, আজ আমরা পরবো। চিত্রা বলল। কি পরবো আমরা? পরিণীতা বলল। আমি সবার জন্য একই ডিজাইনের ডিজাইনার শাড়ি এনেছি। প্রিয়তা বলল। আমি পারবো না, তোরা পর। পরিণীতা বলল। বনু প্লিজ, আপুর বিয়ের আনন্দ মাটি করবি না। তাদের এইসব কথার মাঝেই চার গিন্নি সবার প্লেটে খাবার তুলে দিলেন। তনুশ্রী বেগম বড় যাকে বললেন। ভাবি দেখেন কি সুন্দর লাগছে আমাদের ছেলে মেয়েকে, মাশাআল্লাহ। অনুশ্রী বেগম হেসে বললেন। ঠিক বলেছো। মুগ্ধ দৃষ্টিতে চারজন মা তাদের সন্তানদের হাসি খুশি মুখ দেখে তৃপ্তির নিঃশ্বাস ফেললেন। অর্থী বেগম বললেন। ভাবি এদেরকে চিনো না? এদের পেটে পেটে শয়তানি, এক একটা গোপী যন্ত্র। আর ওরা যদি একটু প্রণয়ের মতো হতো তাহলে আমাদের আর কোনো চিন্তা থাকতো না। এতক্ষণ প্রহেলিকা তাদের কথা শুনছিল। সে অনেকটা চুপচাপ প্রকৃতির মেয়ে, অনেকটা প্রণয়ের মতো। সে আর প্রথম পিঠাপিঠি, কিন্তু সে ভাইদের মতো প্রাণোচ্ছল আচরণ করতে পারে না। তবে সবাই তাকে বড় আপু হিসেবে অনেক সম্মান করে। প্রহেলিকা বলল। এমন করছিস কেন প্রিয়? সবাই এত করে বলছে, রাজি হয়ে যা। প্রিয়তা প্রহেলিকার দিকে তাকালো। প্রহেলিকাকে দেখলে তার ভেতরে এক কেমন অদ্ভুত যন্ত্রণা হয়, কিন্তু তা কোনোদিনই প্রকাশ করার মতো নয়। প্রিয়তা বলল। সরি আপু, কালকে আমার অনেক কষ্ট হয়েছে। সব শুনে প্রথম বলল। তোদের যা ইচ্ছে হয় কর, আমার বোনকে জোর করবি না। সবাই পরোটা দিয়ে গরুর মাংস ভুনা খাচ্ছে, শুধু প্রিয়তা প্লেট ভরে খিচুড়ি আর 4 পিস ইলিশ মাছ ভাজা নিয়েছে, কারণ এটা তার সব থেকে প্রিয় খাবার। খিচুড়ি প্লেটে তোলার সময় সে ভাবে না খেতে পারবে কিনা। সবাই খেয়ে চলে যাচ্ছে একে একে, শুধু প্রিয়তা এখনো খাচ্ছে। এর মানে এই নয় যে সে অনেক বেশি খায়, বরং একটু একটু করে খাচ্ছিল। তখন থিরা দৌড়ে এসে বলল। আব্বু, বড় আব্বু, ফুপিরা এসে গেছে। থিরার কথা শুনে প্রিয়তা লাফিয়ে উঠল। আধ খাওয়া প্লেট ফেলে হাত ধুয়ে ছুটল ফুপির কাছে। সে চলে যেতেই কেউ এসে তার খিচুড়ির প্লেটটা সরিয়ে ফেলল। প্রিয়তা দৌড়ে গিয়ে মেহেজাবিন চৌধুরীকে জড়িয়ে ধরল। মেহেজাবিন চৌধুরী সাদমান শিকদার ও খালিদ শিকদারের ছোট 4 ভাইয়ের এক বোনের মধ্যে একমাত্র বোন। তিনি কানাডায় থাকেন। ভাইজির বিয়েতে এসেছেন। মেহেজাবিন চৌধুরী স্বামী ফাহাদ চৌধুরী একজন ব্যবসায়ী। তাদের 2 ছেলে মেয়ে। বড় ছেলে শুদ্ধ চৌধুরী কানাডার অন্যতম সেরা হার্ট সার্জন। সে প্রণয়ের সমবয়সী, কিন্তু কোনো এক অজানা কারণে প্রণয় ও শুদ্ধ একে অপরকে পছন্দ করে না। ছোট মেয়ে শ্রেতা চৌধুরী অনার্সের 2য় বর্ষে পড়ে। এতক্ষণে সবাই চলে এসেছে, কারণ মেহেজাবিন চৌধুরী তার ছেলে মেয়ের চেয়ে ভাইয়ের ছেলে মেয়েদের প্রতি বেশি ভালোবাসা দেখান। তাই তারা সবাই তাদের ফুপিকে অনেক ভালোবাসে। প্রিয়তা অনেকক্ষণ ফুপির সাথে কথা বলছিল। খিচুড়ির কথা মনে পড়তেই ডাইনিং প্লেসে ছুটে গেল। গিয়ে দেখলো ওর প্লেট হাওয়া। খিচুড়ির পাত্রে আর একটুকু নেই, কারণ যা ছিল সব সে আগেই প্লেটে তুলে নিয়েছিল। প্রিয়তার মন খারাপ হয়ে গেল। মনে মনে বলল, কোন খাদক নিয়ে গেছে, তার যেন কখনো ভালো না হয়। কত কিছু আছে, সেসব রেখে ওর খিচুড়ির দিকেই নজর পড়ল। মনে মনে বকতে বকতে চলে গেল নিজের ঘরে। কেউ একজন অনেক তৃপ্তি নিয়ে পুরো প্লেট খালি করে হাত ধুয়ে বাইরে বেরিয়ে গেল।
কালকের চেয়ে আজকের ব্যস্ততা আরও বেশি। মাগরিবের আজানের পর বিয়ে হবে। সকাল 9টা বাজতে পারল না, গরমের উত্তাপ ছড়ানো শুরু। প্রণয় ঘুরে ঘুরে সব কিছু তদারকি করছে। গরমের তাপে ছেলেটা লাল হয়ে গেছে। পরনের সাদা শার্টটা লেপ্টে আছে গায়ের সাথে। হঠাৎ অনুভব করলো তার পিঠে কেউ হাত রাখলো। প্রণয় শান্তভাবে পেছনে তাকালো। কাউকে দেখে ওর ঠোঁটে এক টুকরো হাসি ফুটল। ছেলেটা প্রণয়কে জড়িয়ে ধরল। কি ভাই, তুই তো বন্ধুকে ভুলে গিয়েছিস। সে মুচকি হেসে বলল। তাই বলে আমি তো আর ভুলে যেতে পারি না। মুখটা দুঃখী দুঃখী করলো ছেলেটা। প্রণয় ভ্রু কুঁচকে বলল, ড্রামাবাজ। আবার হাঁটা দিল। সঙ্গে সঙ্গে ছেলেটা হেঁটে গিয়ে বলল, ভাই তুই রাগ করেছিস? জানিসই তো ফ্লাইট মিস করে ফেলেছিলাম। প্রণয় কিছু বলল না। ছেলেটা সাদাব সাকওয়াত, প্রণয়ের শৈশবের সবচেয়ে কাছের বন্ধু। স্কুল কলেজ ভার্সিটিতে বন্ধু বান্ধব পাতানো পছন্দ করতো না প্রণয়, কিন্তু এই ছেলেটা ছোট থেকেই ওর সব অভ্যাস মুখস্থ করে নিয়েছে। সবাই যখন প্রণয়ের সাথে ভাব জমাতে চাইতো সে পাত্তা দিত না, কিন্তু এই ছেলেটাকে না বললেও সে বুঝে যেত। তাই তো সে প্রণয়ের সব থেকে কাছের মানুষ। ছেলেটা প্রণয়ের কাছে ওর ভাইদের থেকেও বেশি আপন। সাদাব সাকওয়াত বর্তমানে ইউকেতে থাকে। সে একজন সায়েন্টিস্ট, কিন্তু এই কথা প্রণয় আর তার পরিবার ছাড়া অন্য কেউ জানে না। সবাই জানে সে তার বাবার বিজনেস সামলায়। আসলে বিজনেস সামলায়। দুই বন্ধু কথা বলতে বলতে বাড়ির ভেতরে যাচ্ছিল। তখনই সাদাব কিছু একটা দেখে থমকে গেল। প্রণয়কে বলল, ভাই তুই যা, আমি আসছি। প্রণয় একটু ভ্রু কুঁচকালো। তাড়াতাড়ি আয়। প্রণয় ঘরে যাওয়ার উদ্দেশ্যে 3 তলায় পা রাখতেই কারোর সাথে দেখা হয়ে গেল। দেখা হতেই দুজন দুজনের হাত মুষ্টিবদ্ধ করে ফেলল। শুদ্ধ দাঁত কামড়ে হেসে বলল, কেমন আছিস প্রণয়? প্রণয়ের চোখের সাদা অংশ লাল হতে লাগলো। কপালের রগগুলো ফুলে উঠেছে। এই অবস্থা দেখে শুদ্ধ আবারও হেসে বলল, জানো প্রণয়, তোমার এই অবস্থা দেখে বড় মায়া হয় আমার। প্রণয়ের দাঁতের দাঁত চেপে বলল, আমি আজকে কোনো ঝামেলা চাই না। তাই বলে এটা ভাবিস না যে ঝামেলা হবে না। নিজের চোখ সামনে রাখবে, নাহলে আবার আসল রূপ দেখবে, যে তোকে কখনো দেখাতে চাই না। বলে প্রণয় চলে গেল। শুদ্ধ আবারও হাসলো। মনে মনে বলল, উপর থেকে দেখে বোঝা না গেলেও ও এখনো ছাইয়ের নিচে যা আগুন আছে তা দাবানোর লাগিয়ে সবকিছু জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তারপর সে কাউকে ফোন করলো। এক্ষুনি আমার সাথে দেখা করো। ওপাশ থেকে কি বলল শোনা গেল না। শুদ্ধ বলল, কোথায় আসতে হবে টেক্সট করে বলে দিচ্ছি। ফোন রেখে একটু বাঁকা হাসলো। পুকুর পাড়ে বসে আছে পূর্ণতা। রাজ তার পাশে বসতে বসতে বলল, এখানে বসে কার সর্বনাশ করার মতলব করছেন ম্যাডাম? পূর্ণতা বিরক্ত হলো, কিছু বলল না। রাজ আবার বলল, এমনিতেই তো তোমার যা চেহারা, তাতে বেচারা চেহারা দেখেই পটল তুলবে। পূর্ণতা আবার দাঁত কিরমিরিয়ে বলল, আমি যদি আপনাকে এইখান থেকে ধাক্কা দিই, আপনিও পটল তুলবেন। রাজ ভাব নিয়ে বলল, তুমি যদি হাত ধরে রাখো আমি পটল তুলতেও রাজি আছি। পূর্ণতা নরম স্বরে বলল, এখান থেকে বিদায় হন। আপনার সাথে মুড খারাপ করার ইচ্ছে নেই আমার। রাজ চোখ ছোট ছোট করে বলল, ঠিক আছে। বলে চলে গেল। পূর্ণতার মন খারাপ হলো। সাদাব একটা পিলারের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে মন দিয়ে সামনের দৃশ্য দেখছে। পরিণীতা নিয়ন পিঙ্ক রঙের লং গাউন পরে আছে। ফর্সা গায়ের উপর গোলাপি আভাটা ঝিলিক দিচ্ছে। কোমর পর্যন্ত লিবোর্ডিং করা চুলগুলো হাওয়ার তালে দুলছে। পরিণীতা গোলাপ গাছ থেকে একটা ফুল ছিঁড়তে হাত বাড়াতেই পেছন থেকে একটা ভারী পুরুষালী কণ্ঠ ভেসে এলো। ফুলপরি। পরিণীতা একটু চমকালো। পেছনে থাকা মানুষটা খুশিতে লাফিয়ে উঠল। সাদাব ধীর পায়ে কাছে এসে গাল টিপে দিয়ে বলল, কেমন আছো ফুলপরি? পরিণীতা ভীষণ মিষ্টি করে হাসলো। সাথে সাথে এক গালে সুনিপুণভাবে গর্ত হলো, যা দেখে সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটির হৃদযন্ত্রের চাপ অনুভব করলো। সাদাব গাছ থেকে একটা ফুল ছিঁড়ে সযত্নে তার চুলে গেঁথে দিল। পরিণীতা সামনে থাকা পুরুষটির দিকে চোখ তুলে তাকালো। 5 ফুট 11 ইঞ্চি উচ্চতায় এক সুদর্শন পুরুষ। ফর্সা গায়ে খোঁচা খোঁচা দাড়ি, যা তাকে ভীষণ মানিয়েছে। সাদাব বলল, তোমাকে অনেক সুন্দর লাগছে ফুলপরি।
পরিণীতা আবারও হাসলো আর সামনের পুরুষটি অনিমেষ মুগ্ধ চোখে চেয়ে রইল। তার কাছে মনে হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হয়তো এটাই। এসব ঘটনা কিছু দূর থেকে কেউ একজন দেখল, তার কলিজা মুচড়ে উঠল। সে কিছু না বলে নিঃশব্দে ধীর পায়ে স্থান ত্যাগ করল। দুপুর 2টা। আজ পহেলা ফাল্গুন। রামপুরের সাধারণ মানুষ বিয়ের দাওয়াত খেতে শিকদার বাড়িতে ভিড় জমিয়েছে। আজ পহেলা ফাল্গুন। সাদাব শিকদার গোটা রামপুরের মানুষকে মধ্যাহ্ন ভোজনের দাওয়াত দিয়েছেন। শিকদারদের অতিথি আপ্যায়নতার রীতি অনুযায়ী শিকদার বাড়ির কোনো অনুষ্ঠানে কাজের লোক অতিথিদের খাবার পরিবেশন করে না। সেই দায়িত্ব শিকদাররা নিজে পালন করেন। শিকদার বাড়ির পাশের মাঠে বিশাল প্যান্ডেল বানানো হয়েছে সবাইকে খাওয়ানোর জন্য। প্রণয়, প্রীতম, প্রেম, রাজ, সমুদ্র, অরণ্য, সাদাব, শুদ্ধ সবাই মিলে খাবার পরিবেশন করছে। প্রথমে পুরুষরা, তারপর মহিলারা খাবে। এই গরমে সবার বেহাল অবস্থা, কিন্তু দম ফেলার ফুরসত নেই। প্রিয়তা গোসল সেরে একটা পাকিস্তানি ফুল স্লিভ হালকা গোলাপি রঙের 3 পিস পরে নিল। গলায় আর হাতে পানির দানারগুলো মুক্তোর মতো চকচক করছিল। প্রিয়তার লম্বা চুল শুকাতে ভীষণ কষ্ট হচ্ছিল। হেয়ার ড্রায়ার দিয়ে শুকাতে শুকাতে হঠাৎ কিছু মনে পড়ল তার। প্রিয়তার বড় আব্বুকে কোনো এক মন্ত্রীর বাড়িতে বিশেষভাবে পরিবারের সবাইকে নিয়ে দাওয়াত করা হয়েছিল। বড় আব্বু আম্মুরা সেদিন দাওয়াতে গিয়েছিলেন। বাড়িতে সেদিন তেমন কেউ ছিল না। ভাইয়া আপুরা স্কুলে কলেজে 8 বছর বয়সী প্রিয়তা বাড়িতে একা ছিল, শুধু 2 জন কাজের মহিলা ছাড়া। প্রিয়তা গোসল সেরে হাঁটু অবধি ভেজা চুল নিয়ে ফেঁসে গিয়েছিল। তার আম্মু তাকে বৈদ্যুতিক জিনিসপত্র স্পর্শ করতে বারণ করেছিলেন। প্রিয়তা কি করবে বুঝে পারছিল না। চুলের পানিতে ফ্রক পুরো ভিজে চুপচুপে অবস্থা। তখন প্রণয় ভার্সিটি থেকে ফিরে, তখনও গরমকাল, প্রচণ্ড গরম। প্রণয় বাসায় ফিরে নিজের ঘরের দিকে যাচ্ছিল, কিন্তু কিছু একটা ভেবে প্রিয়তার ঘরে উকি দিল। সামনের দৃশ্য দেখে সে একটু অবাক হলো। হাঁটু অব্দি ঘন কালো চুল থেকে চুয়ে পড়া পানিতে বিছানা ভিজে অবস্থা খারাপ। প্রিয়তা তোয়ালে চেপে ধরে আছে চুলে। প্রণয় একটু হেসে প্রিয়তাকে ডাক দিল। রক্ত যাবা? প্রিয়তা তড়িৎ গতিতে পেছনে ফিরে তাকালো। প্রণয়কে দেখে মুখ উজ্জ্বল হয়ে উঠল। দৌড়ে এসে প্রণয়ের বুকে ঝাঁপিয়ে পড়ল। তোয়ালেটা খুলে মাটিতে পড়ে গেল। প্রিয়তার ভেজা চুল প্রণয়ের সদেফ রঙা শার্টটা ভিজিয়ে দিল। মিনিট 5 পর প্রণয় প্রিয়তাকে নিজের থেকে ছাড়িয়ে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে আস্তে আস্তে করে চুল পাট করে শুকিয়ে দিতে লাগলো আলতো হাতে। প্রায় 45 মিনিট নিয়ে অত্যন্ত যত্নে চুল শুকিয়ে দিয়ে বলল, যাও জামাটা পাল্টে আসো। প্রিয়তা খুশিতে নীলাভ চোখ দুটো চিকচিক করে উঠল। সে ওয়াশরুম থেকে বেরোতেই প্রণয়ের চোখ স্থির হয়ে গেল। রেড ভেলভেট কালারের একটা লং ফরক পরে বেরিয়ে আসছে এক চটপটে লাল পরি। দুধ আলতা রং, মুখে শিশুসুলভ আভা, জল জলে নীল সমুদ্রের মতো চোখ। প্রিয়তাকে প্রণয় কাছে ডাকল। প্রিয়তা গিয়ে প্রণয়ের পাশে বসল। প্রণয় লম্বা চুলগুলো উপরে তুলে একটা সুন্দর ঝুঁটি বেঁধে দিল। প্রিয়তার গালে চুমু দিয়ে বলল, প্রিন্সেস। কারো স্বরের চিৎকারে প্রিয়তা ধরফরিয়ে উঠল। পেছনে তাকিয়ে দেখলো মেয়েরা রাগি রাগি মুখ করে দাঁড়িয়ে আছে। প্রিয়তা বিরক্ত হয়ে বলল, কি হয়েছে? পরিণীতা বলল, কখন থেকে ডেকে চলেছি তোকে, তুই এখনো রেডি হস নেই? ফুপি তোকে খুঁজছে। প্রিয়তা তাড়াতাড়ি করে একটা ফ্রেন্স বেনি করলো। হাতে চুড়ি পরলো, নীল চোখে একটু কাজল দিল, ঠোঁটে পিঙ্ক লিপ গ্লস দিল, কপালে একটা ছোট্ট টিপ পরলো। বোনদের দিকে তাকাতেই সে ভেবাচাকা খেলো। সবাই হা করে তাকিয়ে আছে। প্রিয়তা বলল, কি দেখছো গাইস? ইনায়া বলল, প্রিয়, আমি কেন ছেলে হলাম না? প্রিয়তার লজ্জা পেল। সবাই মিলে নিচে চলে গেল। শিকদারদের বাগান বাড়ির বেসমেন্টে একটি গোপন কক্ষে খুবই গম্ভীর আলোচনা চলছে কয়েকজন ব্যক্তির মধ্যে। সবার মুখে ভাবভঙ্গি। তাদের মধ্য থেকে শুদ্ধ এক ভ্রু উঁচিয়ে বলল, তাহলে সবাই দেখি রাজার হালেই আছেন। তাদের মধ্যে একজন বলল, এখন তো সবই ঠিকঠাকই আছে, তাই একটু আনন্দ ফুর্তি করছি। মেয়ে, টাকা কোনো কিছুরই অভাব নেই।
তাহলে দুঃখে কেন থাকবো? শুদ্ধ চিৎকার করে উঠল। ঠিকঠাক? মাই ফুট, কিছুই ঠিক নেই। সারাদিন ঘরে মেয়ে নিয়ে দরজা বন্ধ করে থাকলে কি আর দেখা যায়? অন্য একজন বলল। কোনো তো সমস্যা নেই, যে জাল বিছিয়ে রেখেছিস সেই জাল থেকে প্রণয় শিকদার এই জন্মেও ছাড় পাবে না। বলে কুটুলি হাসি দিল। শুদ্ধ ভ্রু কুঁচকে বলল। কতটা চেনো তুমি তাকে? আর কি বললে? কোনো সমস্যা নেই? সে ঘর কাঁপিয়ে হেসে উঠল। উপস্থিত সবাই ভ্রু কুঁচকালো। শুদ্ধ তাচ্ছিল্যের হাসি দিয়ে তাদের মধ্যে একজনের দিকে ইশারা করে বলল। তুমি খুব চালাক ভাবো নিজেকে। প্রণয় শিকদার যে কি জিনিস তোমার তা বোঝা উচিত ছিল, কিন্তু আফসোস এতদিনে বুঝতেও পারলে না। ছ্যা। সে আবারও দাঁত পিষে বলল। তোমরা কি পারো ভালো মতো নজরটাও রাখতে পারো না? এমন ভাবে বেশি দিন চালাতে পারবে না তোমাদের রাজত্ব। সে আবার আগের জনের দিকে তাকিয়ে বলল। কেমন চলছে দিনকাল? নিজের দিকটা তো ভালোই বুঝে নিয়েছো। এতগুলো গাধার মাঝে তুমি একমাত্র যাকে ভরসা করা যায়। সেও তাচ্ছিল্য হেসে বলল। তুমিও এমনি এমনি কিছু করনি, তোমারও তো ততটাই স্বার্থ ছিল যতটা আমার। সে আবারও হাসলো। শুদ্ধ আবারও হেসে বলল। আমি ভালোই জানি তোমরা এক একটা কালসাপ। নিজেদের ভাগ ভালোই বুঝে নিয়েছো। তোমাদের স্বার্থ উদ্ধারের জন্য যা কিছু করতে পারো তোমাদের কি বিশ্বাস নেই? তাই আমাকেও তো আমার ভাগ বুঝে নিতে হবে। অন্যজনের দিকে তাকিয়ে বলল। আর কত অপেক্ষা করব আমি? লোকটি বলল। তুমি যা চাও এখন সেটা দেওয়া সম্ভব নয়, না হলে আমাদের সবাইকে প্রাণে মারা পড়তে হবে। শুদ্ধ চেয়ারের লাঠি দিয়ে বলল। এইসব আমি আর শুনবো না, আমার এক্ষুনি চাই। আরেকজন বলে উঠল। শান্ত হও, প্রণয় পুরোপুরি জালে ফেঁসে আছে। মানে এই নয় যে সে কিছুই করতে পারবে না। আহত বাঘকে না খোঁচানোই ভালো, না হলে বেঘরে মারা পড়তে হবে। সে কতটা ভয়ঙ্কর সেটা তো তোমার অজানা নয়। আর তার প্রাণ ভোমরায় হাত দিলে সবাইকে বেঘরে মারা পড়তে হবে। আরও 2-1 বছর অপেক্ষা করো, সবে হবে। শুদ্ধের রাগে সারা শরীর জ্বলছে। রাগে কাঁপতে কাঁপতে সে বলল। আমার ভাগ যদি আমি না পাই তাহলে তোমাদেরকে আমি মেরেই ফেলবো। পেছনে ফিরে দুজন চাকরের উদ্দেশ্য করে বলল। তোরা আরো ভালোভাবে নজর রাখবি। সাবধান, প্রণয় শিকদারের 2টা চোখ আর 2টা কান এক্সট্রা ধরা পড়ে যদি আমাদের নাম বলিস তাহলে তোদের বংশের বাতি জ্বালানোর মতো কেউ রাখবো না। মাইন্ড ইট। এই বলে বাঁকা হাসলো শুদ্ধ। মনে মনে বলল। প্রণয়, তোকে এত সহজে আমি মরতে দেব না। তুই ধুকে ধুকে মরবি, বেঁচে থাকবি মরবার মতো। সব থেকেও তোর কিছুই থাকবে না। তোর জীবন থেকে সমস্ত সুখ আমি কেড়ে নিয়েছি। খুব তাড়াতাড়ি বেঁচে থাকার শেষ সম্বলও কেড়ে নেব, আর তুই কিচ্ছু করতে পারবি না। বিকেল 4টা। গরমে সবার অবস্থা খারাপ। গ্রামবাসীদের খাওয়া দাওয়া শেষ। আসরের আজানের মধুর ধ্বনি ভেসে আসছে। কিছুক্ষণের মধ্যেই বর আসবে। সব মেয়ে ও মহিলারা পৃথার ঘরে ভিড় করে আছে। মেকআপ আর্টিস্ট পৃথাকে সাজাচ্ছে। বরের ইচ্ছে অনুযায়ী মেরুন রঙের বেনারসিতে মেয়েটিকে ভীষণ মোহনীয় লাগছে। পরি টিটকারি মেরে বলল। মেজো আপু, আজকে তো দুলাভাই শেষ, তোমাকে দেখেই ফিদা হয়ে যাবে। চিত্রা দুষ্টু হেসে বলল। আপু, তোমার রূপের আগুনে দুলাভাই নিশ্চিত কালো হয়ে যাবে। পূর্ণতা বলল। আপু, একটা কথা, তুমি কিন্তু কাজটা মোটেও ঠিক করনি। পূর্ণতার মুখের কথা কেড়ে নিয়ে সায়রা বলল। সে আর বলতে বনু, আমরা কত শখ ছিল আমরা দুজন একই বাড়িতে বউ হয়ে যাব, কিন্তু ও কি করলো? বলে নাক মুখ কুচকালো। শ্বেতা বলল। আহা, তোমরা আর অভিযোগ করো না তো। কি সুন্দর লাগছে তোমাকে আপু। পৃথা লজ্জায় লাল হয়ে যাচ্ছে। প্রিয়তা বলল। তুমি খুব খুশি তাই না আপু, নিজের ভালোবাসার মানুষটাকে পেয়ে? পৃথা ভাবলো সত্যি তো। সে শুধু খুশি নয়, বরং অনেক খুশি। এরকম সুখ সবার কপালে থাকে না। পৃথা বলল। হ্যাঁ, আমি খুব খুশি। প্রিয়তা খুশি হলো। সে নিজের ভঙ্গুর, কিন্তু অন্যদের পূর্ণতা দেখলে তার মন ভালো লাগায় ছেয়ে যায়। প্রিয়তা আপুর ঘর থেকে বেরিয়ে বড় ছাদে গেল। আজকে আকাশে চাঁদ নেই, নিকষ কালো অন্ধকার, হয়তো আমাবস্যা। ছাদের লাগালো লাইটের নিয়ন আলো ছাড়া অন্য কোনো আলো নেই। প্রিয়তা সেই নিকষ কালো অন্ধকারের দিকে চোখ রেখে 1 বছর আগের অতীতে ডুব দিল। 14 বছরের কিশোরীর কন্যা, বড়ই দুরন্ত। বয়স সন্ধিকালের নারী পুরুষের দেহ ও মনের পরিবর্তন বিশেষভাবে লক্ষণীয়।
ছেলেমেয়েরা জীবনকে অন্য দৃষ্টিভঙ্গিতে দেখতে শুরু করে। প্রেম, ভালোবাসা সহ নতুন কিছু অনুভূতির সাথে পরিচয় হয়। আবেগের বয়স থাকে তাদের। প্রিয়তাও তার ব্যতিক্রম ছিল না। বুঝতে শেখার পর থেকে একজন মাত্র পুরুষের প্রতি সে কি ভীষণভাবে আকর্ষণ। যখন সে ভালোবাসা শব্দটার অর্থ বুঝল না, তখন থেকেই ওই পুরুষটি তার মন মস্তিষ্কের প্রতিটি নিউরনে বাস করত। ভালোবাসার অনুভূতির সাগরের জোয়ার প্রথম কবে এসেছিল সেটা জানা নেই প্রিয়তার। প্রিয়তা শুধু জানে এই স্বল্পভাষী পুরুষটার প্রতি সে ভীষণ দুর্বল। প্রিয়তার জন্মের পর থেকেই দেখে আসছে এই মানুষটাকে। মানুষটার কথা বলার ধরন থেকে শুরু করে প্রতিটি কাজই সুনিপুণ। ওই বাদামি বর্ণের চোখ জোড়া তাকে সব থেকে বেশি আকর্ষণ করত। তার ভালোবাসা অন্যদের মতো ছিল না। সে রাগী, কিন্তু প্রিয়তার প্রতি ভীষণ দায়িত্ববান। ছোট থেকে এই মানুষটাই প্রিয়তাকে সবচেয়ে বেশি আদর যত্নে মানুষ করেছে। জন্মের পর থেকে বড় হওয়া পর্যন্ত তাকে কেউ যদি জিজ্ঞাসা করত সে কাকে সব থেকে বেশি ভালোবাসে, তাহলে সে যে কোনো বয়সে চোখ বন্ধ করে বলে দিত প্রণয় ভাইয়া। শিকদার বাড়িতে ছেলে মেয়েদের সংখ্যা নিতান্তই কম নয়। এত জনের মধ্যে কর্তাগিন্নিরা কাউকে আলাদা নজরে দেখতেন না। তাদের কাছে সবাই সমান। মূলত শিকদারদের টাকা পয়সা, আভিজাত্য, মান মর্যাদা কোনো কমতি ছিল না। তাই এটা নিঃসন্দেহে বলা যায় শিকদার বাড়ির প্রত্যেক ছেলে মেয়ে সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে। কখনো কিছু চেয়েছে আর পায়নি এমন দিন আসেনি। তারা নিজেদের মতোই বড় হয়েছে, তাই আলাদা করে কাউকে নজর দেওয়ার প্রয়োজন হতো না। প্রিয়তার ভীষণ অভিমানী প্রকৃতির মেয়ে। তার ছোট থেকেই টাকা পয়সা, আভিজাত্য, দামি জিনিসপত্র এসবের প্রতি বিন্দুমাত্র আগ্রহ ছিল না। সে খুব সাধারণ জিনিসে খুশি হয়ে যেত। তার কাছে এসবের থেকে ভালোবাসা, আদর যত্ন আর আহ্লাদের দাম অনেক বেশি ছিল। তার প্রণয় ব্যতীত অন্য কেউ বুঝতো না। প্রণয় একমাত্র ব্যক্তি যে প্রিয়তার চোখ দেখে বুঝতে পারত সে কি চায়। দৃষ্টি পড়তে মাত্র তার 2 সেকেন্ড লাগতো মাত্র। এত ভাই বোনের মধ্যে প্রিয়তার ভালোবাসার উষ্ণতা এই মানুষটার বক্ষে খুঁজে পেত। সে আদর, শাসন, ভালোবাসা, যত্ন কোনো কিছুর অভাব বোধ করেনি। প্রিয়তাকে মানুষটা বকলে ওর ভীষণ কষ্ট হতো। অভিমানে বুক ভার হয়ে যেত। কিন্তু কিছুক্ষণ পর আবার যখন প্রণয় বুকে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে আদরের স্বরে 2-1টা বাক্য বলতো, সে বরফ গলা পানির মতো ঠান্ডা হয়ে যেত। প্রণয়ের প্রতি আদরে গড়ে তোলা এক ছোট্ট পুতুল ছিল সে। এভাবেই সে বড় হতে লাগলো। প্রিয়তা যখন 10 পেরিয়ে 11তে পা দিল, তখন থেকেই তার অনুভূতিগুলো পাল্টাতে লাগলো। সে বুঝতে পারল না ওর এমন লাগে কেন। এই অনুভূতির কোনো নাম সে দিতে পারত না। প্রণয়ের আদর যত্নে তার ভালোবাসার আরও কয়েক বছর পার হয়ে গেল। তারপর সে ফাইনালি নিজের প্রশ্নের উত্তর খুঁজে পেল। আবেগের বয়সে সে ভালোবেসে ফেলেছে। কি সাংঘাতিক! নিজের থেকে 13 বছরের বড় চাচাতো ভাইয়ের প্রেমে খুব বাজেভাবে ফেসে গেছে সে। যদিও তার ভালোবাসাটা একতরফা ছিল। প্রণয় তাকে ভালোবাসে কিনা এই বিষয়ে সে কিছুই জানে না। তার মনে হয় তার মতো এমন দুধের শিশুকে প্রণয় কোনোদিনও ভালোবাসবে না। কিন্তু সে তো বাসে, সত্যি ভীষণ ভালোবাসে। তাই চেষ্টা করবে প্রণয়কে নিজের করে রাখার। তার দৃঢ় বিশ্বাস ছিল সে যথেষ্ট সুন্দরী। প্রণয় যদি তাকে এখন ভালো নাও বাসে, একটা সময় ঠিক তার জন্য প্রণয়ের মনে জায়গা করে নেবে। তখন থেকে প্রিয়তা অনেক সেজে গুজে থাকতো, সবসময় প্রণয়কে পটানোর জন্য। কিন্তু কয়েক মাস পর হঠাৎ করে আসা ঝড়ে প্রিয়তার জীবনটা পাল্টে গেল। জীবনের হিসেবে উল্টাপাল্টা হয়ে গেল। ছোট্ট কিশোরীর মন ভেঙে গেল। আবেগের বয়সে পাওয়া ধাক্কাটা ভীষণ ভারী ছিল প্রিয়তার জন্য। কিছুদিনের মধ্যেই প্রিয়তার জীবন থেকে আদর, ভালোবাসা, শাসন, বারণ, যত্ন সব হারিয়ে গেল। ভালোবাসার গড়া পুতুলটাকে অবহেলার খাদে ছুঁড়ে মারা হলো। কখনো কষ্ট না পাওয়া প্রিয়তা হাবুডুবু খেতে লাগলো। তার কষ্টের কারণ এটা নয় যে প্রণয় তাকে আগের মতো যত্ন করে না, ভালোবাসে না, বরং তার যন্ত্রণা তো এখানে হতো যখন সে প্রণয়কে অন্যের সাথে দেখত।
কি ভীষণ যন্ত্রণার। মেয়েটা রাতের পর রাত ছটফট করেছে। কিশোরীদের মনে আবেগ বেশি থাকে, আর প্রথম ভালোবাসা হারিয়ে যাওয়ার যন্ত্রণা সে সহ্য করতে পারত না। কোনো দিনও প্রণয় তাকে এক চোল পরিমাণ কষ্ট পেতে দিত না, কিন্তু দিন শেষে সেই প্রিয়তাকে কষ্টের সব থেকে বড় সাগরে ছুঁড়ে মেরেছে। কতবার যে কত আপত্তিকর মুহূর্তের সাক্ষী হয়েছে প্রিয়তা, তা কোনো হিসেব নেই। প্রথম সেই সব মেনে নিতে পারত না, কিন্তু সময়ের সাথে সাথে যন্ত্রণাগুলো বুকের ভেতরে গোপন রাখতে সে শিখে গেছে। তার এই গোপন যন্ত্রণার কথা সে কখনো কাউকে জানাতে চায় না। হুট করে প্রণয় পাল্টে যায়। সে আর প্রিয়তাকে হাসায় না, তার কথা মন দিয়ে শোনে না, চোখের দিকে তাকিয়ে মনের ইচ্ছাগুলো পূরণ করে না। প্রণয়ের চোখের দিকে তাকালে প্রিয়তা নিজেকে সামলাতে পারত না, তাই এরপর থেকে প্রিয়তা আর কখনো তার চোখের দিকে তাকাতে চায় না। প্রিয়তা যে প্রণয়কে ভোলার চেষ্টা করেনি এমনটা নয়। প্রথম ভীষণ চেষ্টা করত ভুলে যাওয়ার, কিন্তু এটা করলে তার আরো বেশি কষ্ট হতো। শেষমেশ সে উপলব্ধি করলো সে প্রণয়কে কখনোই ভুলে যেতে পারবে না। কিছু মানুষ আছে যাদের সারাদিন অন্তত একবার চোখের সামনে না দেখলে প্রাণটা ছটফট করে। সে বুঝলো প্রণয় ওর প্রতিটা রক্তের কোনায় কোনায় বহমান। সে তাকে কোনোদিন ভুলতে পারবে না, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত ভুলতে পারবে না। তবে তার মানে এই নয় যে সে তাদের মাঝে আছে। সে তাদের মাঝে কোথাও নেই। নিজের মনের ভালোবাসা কিংবা যন্ত্রণা পুরোটাই তার নিজের একার। প্রিয়তা নিজের মনকে বুঝে নিয়েছে। ভালোবাসার মানুষ অন্যের হয়ে গেছে, এটা তার সমস্যা, কিন্তু প্রিয়তার নয়। সে না হয় আজীবন দূর থেকেই ভালোবাসবে, তার প্রত্যাশায় কিছুই নেই। এসব ভাবতে ভাবতেই প্রিয়তার ভেতরে চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। গাল বেয়ে নেমে গেল কয়েক ফোঁটা নোনা পানির স্রোত। পেছন থেকে কেউ একজন ডেকে ওঠে, হেই বিউটিফুল লেডি। প্রিয়তা গাল মুছে পেছনে ফিরে চাইল। শুদ্ধ দাঁড়িয়ে আছে। শুদ্ধ বলল, এমন অন্ধকারেও তোমার রূপ ঝলক দিচ্ছে। এত সুন্দর কেন তুমি? কেন বলো তো? এই রাতের আধারও তোমার রূপের কাছে হার মানতে বাধ্য হচ্ছে। তোমার মতো অনিন্দ সুন্দরী আমি আমার জীবনের একটাও দেখি। বলতে বলতে প্রিয়তার সামনে এসে দাঁড়ালো। প্রিয়তার অস্বস্তি হলো। এমন কথায় সে বলল, ভাইয়া আপনি এখানে? শুদ্ধ বলল, হ্যাঁ, এত ভালো আর ভালো লাগে না। আমি অন্ধকারের মানুষ, তাই অন্ধকার খুঁজতে আসলাম। কিন্তু এখানেও তো আলো, যেমন তেমন আলো না, চোখ জ্বালিয়ে দেওয়ার মতো আলো, যে আলোয় বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। প্রিয়তার অস্বস্তি বাড়ল। সে বলল, আপুর বিয়ে হয়তো শুরু হয়ে গেছে, তাই নিচে যাচ্ছি। ভাইয়া আপনিও আসুন। শুদ্ধ বলল, হ্যাঁ যাও। প্রিয়তা চলে গেল। শুদ্ধ বাঁকা হেসে বলল, তোমাকে দেখলেই আমার মাথা নষ্ট হয়ে যায় সুন্দরী। কি আছে তোমার মাঝে? পরিণীতা সকাল থেকে আদিবকে খুঁজছে, কিন্তু কোথাও পাচ্ছে না। পরিণীতা মনে মনে ভাবল, কোথায় গেল মানুষটা? এদিক ওদিক খুঁজতে খুঁজতে হঠাৎ করে সাদাব চলে এলো। জিজ্ঞেস করলো, কি ব্যাপার ফুলপুরি, কি খুঁজছো? পরিণীতা হেসে বলল, না ভাইয়া। সাদাব আবার বলল, আমি আসার সময় সবার জন্য গিফট এনেছিলাম, তোমার জন্যও এনেছি, কিন্তু দেওয়ার সুযোগই হলো না। পরিণীতা হেসে বলল, এইসবের কি প্রয়োজন ছিল ভাইয়া? সাদাব চোখ ছোট ছোট করে বলল, ফর্মালিটিস করছো? পরিণীতা আবার হেসে বলল, না না ভাইয়া, আচ্ছা দাও। সাদাব স্মিত হেসে পকেট থেকে একটা পেন্ডেন্ট সহ চেন বের করল। পরিণীতা অবাক হয়ে বলল, এটা কি? সাদাব বলল, গিফট। পরিণীতা বলল, সরি ভাইয়া, এটা আমি নিতে পারবো না। সাদাব জিজ্ঞেস করল, কেন? পরি বলল, এত দামি গিফট। সাদাব পরীকে আর কিছু বলার সুযোগ না দিয়ে নিজেই বলল, শোনো পরি, তোমার কাছে এটা খুবই তুচ্ছ আর সামান্য। তুমি যদি নিতে না চাও তাহলে ফেলে দিও। বলে চেনটা পরিণীতার হাতে দিয়ে চলে গেল। পরিণীতা বুঝলো লোকটা রাগ করেছে। সে এখন ফেসাদে পড়ল। কি করবে? সব কিছু এক পাশে রেখে আদিবকে কল করতে লাগলো। এবার পরিণীতা বিরক্ত হয়ে শিকদার বাড়ির বাইরে বেরিয়ে আবার কল করলো। এবার আদিব রিসিভ করলো। যে মিষ্টিভাষী পরিণীতা কারোর সাথে জোর গলায় কথা পর্যন্ত বলে না, সেই পরিণীতা ঝাড়ি দিয়ে বলল, কোথায় আপনি? এখনই আমার সাথে পুকুর পাড়ে দেখা করবেন, আমি অপেক্ষায় আছি।
বলে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দিল। সে রীতিমতো প্রচণ্ড রেগে আছে। কি পেয়েছে এই লোক তাকে? আজকে আসলেই সত্যি সত্যি এই পুকুরে ফেলবে। প্রথম পা টিপে টিপে বোনের ঘরে ঢুকলো, কারণ সে মাত্রই তার বোনকে বিয়ের আসরে দেখে এসেছে। কিছুক্ষণ আগেই পৃথার বর সাদিক এসে গেছে। সব মেয়ে মিলে প্রণয় কুঞ্জের গেটের কাছে দাঁড়িয়ে পাত্রপক্ষের সাথে ঝগড়া লাগিয়ে দিয়েছে। মূলত ইনায়া, চিত্রা, সায়রা, পূর্ণতা, কুহুরা ঝগড়া করছে। প্রিয়তা, পরিণীতা আর প্রেরণা তাদের সব কথায় হ্যাঁ হ্যাঁ করে সায় দিচ্ছে, কারণ শিকদার বাড়ির সকল মেয়েই মিষ্টিভাষী। তারা ঝগড়ার কেচাল করতে পারে না। ইনায়া বলল, বিআই সাহেব, 1 লাখ টাকা কম হলে ঢুকতে দিব। সাদিকের চাচাতো ভাই শিহাব বলল, এত সুন্দর বিয়ান সাহেবের জন্য শুধু 1 লাখ টাকা কেন, গোটা জীবনটা মঞ্জুর। সবাই হেসে উঠল। শিহাব আবার বলল, বিয়ান সাহেব শুধু 1 লাখ টাকা নিয়ে চলে যাবেন, একটু মিষ্টি মুখ করান। এভাবে হাসি তামাশা করতে গিয়ে পুরো জুসের গ্লাসটা ইনায়ার ড্রেসে পড়ে গেল। প্রথম বোনের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। ইনায়ার রাগে ফুঁসতে ফুঁসতে নিজের পছন্দের ড্রেসটা চেঞ্জ করে অন্য একটা ড্রেস পরে নিল। ঠোঁটে ম্যাচিং লিপস্টিক দিতেই পেছন থেকে দরজা বন্ধ করার শব্দে লাফিয়ে উঠল। পিছনে ফিরে প্রথমকে দেখে তার কলিজাটা পানি আসলো। ইনায়া বলল, উফ, পেয়ারে লাল, আরেকটু হলেই হার্ট অ্যাটাক করতাম। প্রথম ডেভিল হাসি দিয়ে এগিয়ে আস্তে আস্তে বলল, রসগোল্লা, এখন তুমি এমনিতেও হার্ট অ্যাটাক করবে। ইনায়া কিছু একটা ভেবে ছটফটিয়ে উঠে পালানোর চেষ্টা করলো, কিন্তু দৌড় দেওয়ার আগে প্রথম ধরে এক টানে বুকের সাথে মিশিয়ে নিয়ে বলল, কথাই পালাচ্ছ রসগোল্লা, জানো না আমার রসগোল্লা ফেভারিট? একটু তো টেস্ট করতেই হবে, খাওয়ার জন্য মনটা আকুলি বিকুলি করছে। লজ্জায় ইনায়ার গাল রক্তপূর্ণ ধারণ করলো। লজ্জা মিশ্রিত স্বরে বলল, আপনার মিষ্টি পছন্দ না? প্রথম বলল, সো হোয়াট, রসগোল্লা, গোলমল রসগোল্লা আমার খুব পছন্দ, ট্রাস্ট মি। এমন রসগোল্লা খেয়ে যদি ডায়াবেটিক্স হয়ে উপরেও চলে যায় তবুও দুঃখ নেই। ইনায়া কিছু বলবে তার আগে প্রথম ওর অধরে অধর মিলিয়ে দিল। ইনায়ার চোখ গোল গোল হয়ে গেল, সারা শরীর শিরশিরিয়ে উঠল। এমনিতেই এই মানুষটার স্পর্শ করলেই হৃদযন্ত্রটা অসম্ভবভাবে কাঁপে। 5 মিনিট পর ইনায়া ছটফট করে উঠল। প্রথম বিরক্ত হলো। কয়েক সেকেন্ডের জন্য ঠোঁট ছড়ালো। ইনায়া জোরে জোরে নিঃশ্বাস নিয়ে স্বাভাবিক হওয়ার আগেই লাল হয়ে যাওয়া ঠোঁট দেখে প্রথমের আবারও নেশা ধরে গেল। আবারও ও অধর নিজের আয়ত্তে নিয়ে নিল। পরিণীতা 20 মিনিট অপেক্ষা করার পর অনুভব করলো কেউ এসে পাশে বসেছে। মিষ্টিভাষী পরিণীতা কিছু কড়া কথা শোনানোর জন্য তৈরি ছিল, কিন্তু আদিবের লাল মুখটা দেখে বুকের ভেতরটা মুচড়ে উঠল। চশমার আড়ালে চোখ দুটি লাল, ঠোঁট শুকিয়ে গেছে, মাথার চুল এলোমেলো, শ্যামবর্ণের মুখে বিবর্ণতার ছাপ স্পষ্ট। গায়ে একটা নর্মাল টি শার্ট আর ট্রাউজার, কেমন চোখ দুটো জল জল করছে। পরিণীতা কপালে হাত দিয়ে চমকে উঠল, জিজ্ঞেস করল, এত জ্বর, আপনি কেমন করে এসেছেন মাস্টার মশাই? আদিব উত্তর না দিয়ে কিছুক্ষণ সামনে বসা রমণীর সুশ্রী মুখের দিকে তাকিয়ে রইল। হঠাৎ করে পরিণীতার বুকে মাথা রেখে কোমর জড়িয়ে ধরল। পরিণীতা শিউরে উঠল, কারণ শরীরটা এতটাই গরম যে সেই উষ্ণতার পরিণীতার গা জ্বলে যাচ্ছিল। তার চেয়েও বেশি জ্বলছিল মন। নিজের প্রাণের পুরুষের এই অবস্থা দেখে পরিণীতার চোখে পানি টলমল করে উঠল। আদিব বুকে মাথা রেখে চোখ বন্ধ করলো। আসলে তার ভীষণ কষ্ট হচ্ছিল। এখন একটু স্বস্তি বোধ করলো। আসার সময় মনে হচ্ছিল এক্ষুনি মাথা ঘুরিয়ে পড়ে যাবে। ভাঙা ভাঙা গলায় বলল, অ্যাঞ্জেল। পরিণীতা কাঁপা গলায় বলল, হুম। পরিণীতার গলায় মুখ গুজে দিয়ে আদিব বলল, এটার চেয়ে 1000 গুণ বেশি কষ্ট কখন পেয়েছি জানো? তখনই পেয়েছিলে যখন দেখলাম অন্য পুরুষ তোমাকে চোখে দেখছিল, প্রিয়া নামে ডাকছিল, তোমার চুলের সযত্নে ফুল গেঁথে দিচ্ছিল। এর চেয়েও বেশি কষ্ট পেয়েছি তখন যখন দেখলাম তুমি কিছু বলছো না, উল্টো খুশি হচ্ছ। আদিবের অতিরিক্ত ভারী গরম নিঃশ্বাস পরিণীতার গলায় আছড়ে পড়ছিল। আদিব আবার বলল, তোমাকে যদি আমি অন্য কারোর সাথে দেখি তাহলে সত্যি বলছি প্রিয়তমা, আমি বাঁচতে পারবো না, আমার সহ্যই হবে না।
তোমাকে অন্যের সাথে দেখার চেয়ে আমি নিজেকে শেষ করে দেওয়াই ভালো। সে আরো জোরে জড়িয়ে ধরে জ্বরের ঘোরে বিড়বিড় করে বলল, তুমি শুধুই আমার, তোমাকে শুধু আমিই ছোব, আদর করব, ভালোবাসবো, অন্য কেউ নয়। না হলে হয় তোমাকে শেষ করব, না হলে আমিই মরবো, মনে রেখো। এসব বলে চুপ হয়ে গেল। পরিণীতা বুঝলো আদিব ঘুমিয়ে পড়েছে। আদিবের মাথাটা নিজের বুকে আরেকটু শক্ত করে চেপে ধরল, মাথায় চুলে চুমু দিয়ে বলল, এত ভালোবাসো আমাকে? কই কখনো তো বলো না। হুঁশে থাকলে শুধু বকা আর ধমক দাও। পরিণীতার বুকটা ব্যথায় ভারী হয়ে আসলো, কারণ আদিবের জ্বরটা বাড়ছে। সে এখন কি করবে? এই অবস্থায় যদি কেউ দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে। পরিণীতা একে একে ইনায়া, পূর্ণতা আর প্রিয়তাকে ফোন করে চুপি চুপি পুকুর পাড়ে আসতে বলল। কাক পক্ষী পর্যন্ত যেন টের না পায়। তারা তিনজন পুকুর ঘাটে এসে উক্ত দৃশ্য দেখে অবাক হয়ে গেল। পূর্ণতা ও প্রিয়তা মুখ চাওয়াচাওয়ি করলো, তারপর একসাথে বলল, মাস্টার মশাই তার সাথে কেন? পরিণীতা উত্তেজিত হয়ে বলল, পরে সব বলবো, আগে ওনাকে বাড়ি নিয়ে যেতে হবে, উনি ঘুমিয়ে পড়েছেন। ওরা বলল, আমরা কিভাবে নিয়ে যাব? প্রিয়তা বলল, পুরুষ মানুষের সাহায্য নিতে হবে। ইনায়া বলল, শিকদারদের ভুলেও জানানো যাবে না, না হলে অনেক প্রশ্নের মুখে পড়তে হবে। পরিণীতা বলল, শিহাব ভাইয়া আর শামীম ভাইয়াকে চুপি চুপি ডেকে নিয়ে আয়। ইনায়া গেল ডাকতে। পূর্ণতা ছুটে এসে বলল, কি হয়েছে ওনার? পরিণীতা বলল, অনেক জ্বর। পূর্ণতা কপালে হাত দিতে নিতেই পরিণীতা চেঁচিয়ে বলল, ছবি না ওনাকে। পূর্ণতা চোখ ছোট ছোট করল। এরই মধ্যে শিহাব আর শামীম এলো। এসব দেখে তারা অবাক হয়ে গেল। প্রিয়তা মিষ্টি করে গুছিয়ে বলল, ভাইয়া ওনাকে একটু বাড়ি পৌঁছে দিতে পারবেন? শিহাব গলে পানি পানি হয়ে বলল। এটা বলেই তারা দুজন আদিবকে ধরে নিয়ে গেল। একজন কাজের লোককে বলে দিল আদিবের বাড়ি চিনিয়ে দিতে। ভীষণ অস্থির হয়ে আছে প্রিয়তা। এই পুরো ব্যাপারটা দূর থেকে দেখলো শুদ্ধ। বাঁকা হেসে মনে মনে বলল, এই পুরো খানদানটাই মিথ্যাবাদী আর চিটিংবাজ। বড় বড় করে লেখা এই বংশে প্রেম করা বারণ, অথচ সবাই প্রেম করে। ভালোই হলো, খেলতে অনেক মজা হবে। এটা বলে আবার বাঁকা হেসে চলে গেল। বাড়ির ছেলেরা বরযাত্রী আপ্যায়নে ব্যস্ত। বরযাত্রীরা খেতে বসে পড়েছে, সবাই পরিবেশন করছে। খাওয়া দাওয়ার পাট শেষ হতেই কাজী সাহেব বিয়ে পড়ানোর জন্য তাড়া দিলেন। সবাই গোল হয়ে দাঁড়িয়ে আছে। বর আর বউয়ের মাঝে পাতলা একটা সাদা কাপড়, নিচে একটা কাঁসার বড় পাত্রে পানি রাখা, যেখানে বর আর বউয়ের প্রতিবিম্ব দেখা যাচ্ছে। চিত্রা দুষ্টু হেসে সাদিককে জিজ্ঞেস করল, কি দেখতে পাচ্ছেন দুলা ভাই? সাদিক তৃপ্তির হাসি দিয়ে বলল। সবাই হেসে উঠল। সায়রা পৃথাকে জিজ্ঞেস করল, তুই কি দেখতে পাচ্ছিস? পৃথা বলল, আমার জান্নাত। সবাই আলহামদুলিল্লাহ বলল। কাজী সাহেব প্রথমে পৃথাকে কবুল বলতে বললে পৃথা ফুপিয়ে কেঁদে উঠল। খালিদ শিকদারের হাতটা জড়িয়ে ধরল। খালিদ শিকদার মেয়ের মাথায় হাত রেখে বললেন, তুই সারা জীবন আমার মেয়ে হয়েই থাকবি। পৃথা 3 বার কবুল বলে দিল। সবাই আবারও বলল আলহামদুলিল্লাহ। এরপর সাদিককে কবুল বলতে বললেন। সে নির্দ্বিধায় কবুল বলে দিল। শিকদার বাড়ির কর্তা গিন্নির মনটা বিষণ্ণ। যে সন্তানকে ছোট থেকে কোলে পিঠে বড় করা হয়, সেই সন্তান যখন এক বাক্যের বিনিময়ে পর হয়ে যায়, তখন বাবা মায়ের প্রাণে কি আর সয়। বিয়ে শেষ, কাল সকালে বিদায় হবে। এক রাত এখানেই থাকতে হবে, এটাই শিকদার বাড়ির নিয়ম। পৃথার সব কাজিনরা বাসর ঘর সাজানোর জন্য ব্যস্ত হয়ে পড়ল। প্রণয় আজকে অনেক ক্লান্ত। তার মন আর শরীর এত চাপ নিতে পারছে না। উপায় থাকলে সে কবেই দূরে অজানায় হারিয়ে যেত, যেখানে থাকবে না কোনো যন্ত্রণা বা এমন কোনো ইরেজার। যদি থাকতো যা দিয়ে মনের ভেতরে সব কিছু মুছে ফেলা যেত। প্রহেলিকা আশেপাশে কোথাও নেই। প্রণয় ওয়ার্ড্রপ থেকে একটা পোলা টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। গায়ে কালো শার্টের বোতামে হাত দিতেই ফোনটা বেজে উঠল। তাই সে বাইরে এসে ফোন ধরল। ওপাশের কথা শুনে তার মুখের রক্ত উড়ে গেল। মনে হলো কলিজাটা ধরে কেউ ছিঁড়ে নিয়ে গেছে।
প্রণয়ের হাত পা অসাড় হয়ে আসছে, ভেতরটা অজানা ভয়ে আতঙ্কে জমে যাচ্ছে। প্রণয় উন্মাদের মতো বাড়ি থেকে বেরিয়ে গেল। আজ তার আশেপাশের সব কিছুই যেন অদৃশ্য। ছেলেটা মুহূর্তেই পাগলের মতো বেরিয়ে গেল। সবাই প্রণয়কে এভাবে বেরিয়ে যেতে দেখে অবাক হলে কোনো বিষয়ে কাজে বেরিয়ে ভেবে তেমন আমলে নিল না কেউ। শুধু শুদ্ধ ভ্রু কুঁচকে তাকিয়েছিল প্রণয়ের যাওয়ার পানে। প্রণয় পাগলের মতো গাড়ি নিয়ে 40 মিনিটের পর 10 মিনিটে পাড়ি দিল। দরদর করে ঘামের স্রোত বয়ে যাচ্ছে, বুকের বাঁ পাশটায় ছড়িয়ে পড়েছে অসহ্য যন্ত্রণা। হাই স্পিডে রায়পুরের শেষ সীমানায় এসে পৌঁছালো, যেখান থেকে জঙ্গল শুরু। প্রণয় দ্রুত গিয়ে দেখলো দুজন লোক প্রায় আত্মরা অবস্থায় পড়ে আছে। প্রণয় একটার কলার ঝাঁকিয়ে তুলে বলল, আমার রক্তচাপা কোথায়? লোকগুলো কিছু বলার অবস্থায় নেই। প্রণয় বন্দুক বের করে একটা পায়ে শুট করলো। বাঘের মতো গর্জন দিয়ে কয়েকটা বিশ্রী গালি দিয়ে বলল, বল, তাহলে এখানে মেরে ফেলবো। লোকটা কাঁপতে কাঁপতে সামনের জঙ্গলের দিকে ইশারা করলো। প্রণয় ওকে ফেলে ছুট লাগালো। প্রতিটা ধাপে মনে হচ্ছে তার আয়ু ফুরিয়ে আসছে, প্রাণটা এখনই বেরিয়ে যাবে। বুকটা অসহ্য যন্ত্রণায় ছেকে ধরল। গভীর অরণ্যের কথায় খুঁজবে সে তার রক্ত জবাকে। প্রণয় উপরে তাকিয়ে চিৎকার দিয়ে বলল, হে আল্লাহ, তুমি তো আমার কাছ থেকে সবই কেড়ে নিয়েছ। আমার মানসিক শান্তি, বেঁচে থাকার উদ্দেশ্য, ভালোবাসা সবকিছু কেড়ে নিয়েছ। কিন্তু আমার প্রাণ ভ্রমণার যদি কিছু হয়, আমি আপনার শিখদের প্রণয় সবকিছু জ্বালিয়ে দেব। কাউকে জীবিত রাখবো না। আমার মৃত্যুর আগেই সবাই মরবে বলে জোরে আর্তনাদ করে উঠল। পুরুষটা নাকি কাঁদে না, বিশেষ করে আবার শিকদার প্রণয় তো কাঁদতেই পারে না। তার জীবনে কত ঝড় বয়ে গেছে, কিছু নিকৃষ্ট নরপিশাচদের ষড়যন্ত্রের শিকার হয়ে সে আর তার ভালোবাসা, এদের জন্য তাকে হারাতে হয়েছে ভালোবাসা। সে কাউকেই ভয় পায় না। তার কাছে ভালোবাসার একটাই অর্থ ছিল একটা ছোট্ট সুন্দর পুতুল। তার জন্য সে গোটা পৃথিবীকে উল্টাপাল্টা করে দিতে পারত। ভীষণ ভালোবাসে যে তাকে ভালোবেসে যাকে বুকের পাঁজরে লুকিয়ে রাখত, যার গায়ে কোনোদিন একটা ফুলের টোকাও লাগতে দেয়নি, সেখানে তার প্রাণ পাখিটাকে তারই জন্য দিনের পর দিন ভীষণ যন্ত্রণায় কাতরাতে দেখেছে। তার প্রাণ পাখিটাকে কষ্ট পেতে দেখে তার ভিতরটা জ্বলে যেত, কিন্তু তার হাত পা বিষলতারা এমনভাবে পেঁচিয়ে ধরেছিল যে তার কিছুই করার ছিল না। তার রক্ত জবাকে কষ্ট পেতে দেখে তার থেকে 1000 গুণ বেশি যন্ত্রণা নিজের বুকে অনুভব করত। ভীষণ ইচ্ছে করত নিজের প্রাণটাকে বুকে আগলে নিয়ে আদর করে বলতে সে তো শুধু তারই, কিন্তু সে সেটা করতে পারত না। অসহায়ত্ব তাকে এমনভাবে ঝেঁকে ধরে রেখেছে যে যার প্রতি ভালোবাসা নেই, দিনের পর দিন তার সাথে ভালোবাসার অভিনয় করতে হচ্ছে। তার বুকের ভেতরের হৃদয়ের সবটা জুড়ে একজনের বাস হওয়া সত্ত্বেও গভীর রাতে অন্য নারীর আশ্রে পড়া দীর্ঘ নিঃশ্বাস যখন তার বুকে পড়ত, বুকের ভেতর কাটার মতো ফুটে উঠত প্রতিক্ষণ। কিন্তু সেই বিশ্ব সে প্রতিনিয়ত হজম করে নিয়েছে। এটাই তার নিয়তি, সেও মেনে নিয়েছে। নিকষ কালো অন্ধকারে দূর দূরান্ত পর্যন্ত কিছু দেখা যাচ্ছে না। বন্যপ্রাণীর ডাক সহ বড় বড় গাছের ছায়ায় পরিবেশটা ভুতুড়ে হয়ে উঠেছে। প্রণয়ের চোখের কার্নিশ বেয়ে অঝোর ধারায় গড়িয়ে পড়ছে নোনা জল। শরীর ও মনের যন্ত্রণায় দেহ অবশ হয়ে আসছে। আরও কিছুটা এগিয়ে যেতে তার পায়ে কিছু একটা ফুটলো। হাত দিয়ে দেখলো হোয়াইট ক্রিস্টাল বসানো একটি বড় ঝুমকো। সেটা সে আজকে প্রিয়তার কানে দেখেছিল। প্রিয়তা কখন কি পরে, কখন কি করে, তার প্রত্যেকটা বিষয় প্রণয়ের মুখস্থ, তাই এটা চিনতে ভুল হলো না। ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে নিচে তাকাতেই দেখলো মাটিতে কিছু টেনে নিয়ে যাওয়ার দাগ স্পষ্ট। প্রণয়ের চোখ মুখে হিংস্রতা ফুটে উঠল। ঘড়ির কাঁটা রাত 12টা বাজিয়ে দিল। প্রিয়তা গভীর জঙ্গলের মাঝখানে একটি পুরনো বাড়িতে চেয়ারে হাত পা বেঁধে মুখে টেপ লাগিয়ে রেখে নীলাপ চোখ দুটি উপসে পড়ছে নোনা জল। একটা পুরো গ্যাং তাকে কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছে। কয়েকটা ছেলে বিশ্রী মন্তব্য করছে। প্রথম ছেলেটা বলল, কি খাসা মাল দেখেছিস, নিজেকে কন্ট্রোল করা দায়।
দ্বিতীয় ছেলেটা বলল, এই মালটাকে এখনই খেয়ে দিতাম, কিন্তু ওকে এত তাড়াতাড়ি খাওয়া বারণ, আগে একটু পেটাতে হবে। এসব নোংরা কথাবার্তা শুনে প্রিয়তার গা ঘিন ঘিন করে উঠল। সে যে এখান থেকে তার ইজ্জত নিয়ে ফিরে যেতে পারবে না সেটা সে বুঝে গেছে। এরপর হয়তো তার মৃত্যু নিশ্চিত, কিন্তু সে মৃত্যুকে ভয় পায় না। সম্মান হারানোর ভয়ে সে কুঁকড়ে আছে। প্রিয়তা চোখ বন্ধ করে প্রণয়ের সুদর্শন মুখটা মনে করল। তার বুকটা ভীষণ পুড়ছে। মন বলছে সে আর তাকে কোনোদিনও দেখতে পারবে না। প্রথম ছেলেটা বেল্ট খুলে প্রিয়তার পিঠ বরাবর একটা বাড়ি দিল। নীল চোখ বেয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা তরল। তুলতুলে দেহটা মনে হলো চিরে গিয়ে রক্ত বেরিয়ে এলো। মুখ বন্ধ থাকায় মনে হলো সেই নীল চোখ দুটো চিৎকার করে উঠেছে। দ্বিতীয় ছেলেটা বলল, এবার আমি। আরেকটা বাড়ি মারল। তৃতীয়বার আঘাত করার আগেই একটা গুলি এসে হাত ভেদ করে চলে গেল। ফিনকি দিয়ে রক্ত বেরোতে লাগলো। সবাই একসাথে দরজার দিকে তাকালো। প্রণয়ের চোখ অসম্ভব লাল, মনে হচ্ছে রক্ত গড়িয়ে পড়বে এখনই। মুখবয় কঠিন, সুদর্শন চেহারাটা বিভৎস ভয়ঙ্কর লাগছে। বাদামি বর্ণের চোখ দুটোর দিকে দেখেই বুকের রক্ত জমে যাওয়ার উপক্রম হবে। প্রিয়তা ক্লান্ত, নীলাপ চোখের দৃষ্টি দিয়ে সামনে তাকালো। তার বিশ্বাস হচ্ছে না এই মানুষটা তার সামনে আছে। মনে হচ্ছে এটা কোনো স্বপ্ন। ছেলেগুলো প্রণয়ের দিকে এগিয়ে এলো। প্রণয় এখনই ওদের মেরে ফেলতে চায় না। এদের স্পেশাল ট্রিটমেন্ট সে নিজ হাতে দিবে, তাই একটার নাক বরাবর 5টা ঘুষি মারল। নাক ভেঙে রক্ত গড়িয়ে পড়ছে। প্রণয় একের পর এক সব কটার হাতে পায়ে শুট করে দিল। সামনে তাকাতেই তার হৃদযন্ত্র বন্ধ হয়ে গেল। ভেতরের প্রাণ পাখিটা ছলাৎ করে উঠল। তার প্রাণ ভোমরা প্রায় নিস্তেজ, নিভু নিভু। অবিশ্বাসের চোখে সে তাকিয়ে রইল। সে দেখতে পেল ওই নীলাভ চোখের হাজার অভিযোগ আর অভিমান সঠিক সময় না আসার জন্য। প্রণয় 1 পা 2 পা করে প্রিয়তার সামনে গিয়ে বসল। প্রিয়তার নীলাভ ও চোখে চোখ রেখে ক্ষীণ স্বরে বলল, রক্ত জবা, এই জান পাখি, আমার দিকে যাও। এ দেখো, আমি চলে এসেছি। তোমার আর কোনো ভয় নেই, আমি এসে গেছি। বলে কাপা হাতে মুখ থেকে টেপটা খুলে দিল। হাত পায়ের বাঁধন খুলতে খুলতে বলল, আমি সরি জান, আমি সরি। আমি আজ তো অনেক দেরি করে ফেলেছি। আমাকে তুই যা শাস্তি দিবি আমি মাথা ব্যথে নেব। বলে প্রিয়তাকে নিজের প্রশস্ত বুকে চাপটে ধরল। সারা মুখে চোখে উন্মাদের মতো অসংখ্য চুমু দিতে লাগলো। এত জোরে বুকের সাথে চেপে ধরেছে যে এক্ষুনি বুকের মধ্যে ঢুকিয়ে ফেলবে। প্রিয়তা চেয়ে আছে অবাক চোখে। মানুষটাকে এখানে তার অবিশ্বাস্য মনে হচ্ছে না, আর না বিশ্বাস হচ্ছে মানুষটার বলা কথাগুলো। প্রিয়তা নিজের দুর্বল শরীরটা নিয়ে প্রণয়ের বুকে আরেকটু সেটে গেল। কিছু সময়ের মধ্যেই প্রিয়তা জ্ঞান হারালো। প্রণয়ের বুকটা একটু শান্ত হলো। মাথা ঘুরিয়ে হিংস্র দৃষ্টিতে ছেলেগুলোর দিকে তাকালো। তাতেই যেন ওদের প্রাণ পাখি ফুরুত হয়ে যাওয়ার উপক্রম। প্রণয় প্রিয়তার নিস্তেজ ছোট্ট কোমল দেহটাকে কোলে তুলে নিল। প্রিয়তাকে নিয়ে বেরিয়ে গেল প্রণয়। প্রণয় যেতেই সেখানে শুদ্ধ এসে উপস্থিত হলো। শুদ্ধ প্রণয়ের মতো সেই একই রকম দৃষ্টিতে তাকালো লোকগুলোর দিকে। ভয়ে কাঁপছে তারা শুদ্ধর ভয়ঙ্কর হিংস্র দৃষ্টি দেখে। ওর দৃষ্টির পরতে পরতে ছড়িয়ে আছে হিংস্রতা। সে গিয়ে তাদের সামনের চেয়ারে পায়ের উপর পা তুলে বসে অকথ্য কয়েকটা গালি দিয়ে বলল, তোদের কে পাঠিয়েছে? ছেলেগুলো চুপ করে আছে দেখে শুদ্ধ একটা মুখ বরাবর লাথি দিল। সে ভালোই বুঝতে পেরেছে কে এদেরকে পাঠিয়েছে। তাদের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, এটাই তোদের শেষ রাত। শেষবারের মতো আল্লাহকে ডেকে নে, কারণ তোরা নিজেও জানিস না কার কলিজায় হাত দিয়ে ফেলেছিস। বলে সে চলে গেল। এতক্ষণ শিকদার বাড়ির পরিবেশটা জমজমাট ছিল। সবাই হই হুল্লোড় করছে। সাদিকের শালা শালিরা মিলে তাকে ফতুর করে দিয়েছে। বিয়ে মিটে যাওয়ায় অনেকেই নিজের বাড়ি চলে গেছেন, তাই অন্যান্য দিনের তুলনায় আজকে লোক সমাগম কিছুটা কম। রাত তখন একটা। পরিণীতা চিন্তায় গলা বেয়ে দরদর করে ঘাম ছুটছে, কারণ সে সারা বাড়ি খুঁজেও প্রিয়তাকে কোথাও পায়নি। গত 5 ঘন্টা হলো প্রিয়তাকে সে সারা বাড়ির কোথাও দেখতে পায়নি। বিয়ে বাড়ির হইহুল্লোড়ের পরিবেশে অনেকটা শান্ত। সবাই গভীর তন্দ্রাচ্ছন্ন, শুধু ঘুম নেই তার চোখে।
সে কাকে বলবে এই কথা? এই সব ভেবে সে অস্থির হয়ে গেল। কিছু একটা ভেবে বড় দাদানকে ফোন করবে ভাবলো, কারণ আগে এই বাড়িতে প্রিয়তাকে সব থেকে বেশি ভালোবাসতো বড় দাদান। কিন্তু এত রাতে বড় ভাইকে ফোন করতেও ওর সংকোচ বোধ হচ্ছে। প্রণয় ওর নিজের মায়ের পেটের ভাই, সে ভাইয়ের মনের ভাব বোঝে না এমনটা নয়, সে সবই বোঝে, কিন্তু কিছু করার নেই। যে প্রিয়তার বিধ্বস্ত অবস্থা দেখে মাঝে মাঝে খুব রাগ হতো ভাইয়ের উপর, কিন্তু তার এত সাহস কথায় ভাইকে প্রশ্ন করার। সে ভাবলো একবার দাদানকে গিয়ে ডাকবে, কিন্তু প্রহেলিকা কি মনে করবে ভেবে আর গেল না। এত কিছু না ভেবে সে প্রণয়ের নম্বরে ফোন করলো। ফোনটা রিং হতে হতে কেটে গেল। সে এখন কি করবে? সে আবারও প্রণয়ের নাম্বারে ফোন করলো। প্রণয় এক হাতে প্রিয়তাকে বুকে জড়িয়ে ধরে ড্রাইভ করছিল। বোনের ফোন আসতে দেখে বিরক্ত হলো, এক হাতে ফোনটা ধরলো। সে কিছু বলার আগেই পরিণীতা উদ্বিগ্ন কণ্ঠে বলল, দাদান। প্রণয় বুঝলো বোনের কণ্ঠ কাঁপছে। প্রণয় বলল, কিছু বলবি? পরিণীতা বলল, দাদান, আমি প্রিয়কে কোথাও খুঁজে পাচ্ছি না। প্রণয় দীর্ঘশ্বাস ফেলল। খুঁজিস না, ও আমার সঙ্গে আছে। পরিণীতাকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিয়ে মোবাইলটা সুইচ অফ করে দিল। নিজের বুকে অপার্থিব শান্তি আর উষ্ণতা অনুভব করছিল সে, যার জন্য গত 22 মাস তার হৃদয় ভীষণ পুড়ছে। এখন এই হৃদয় হরিণীকে বুকে দেখে ভেতরটা প্রশান্তিতে ভরে গেল। এই 22 মাস সময়টাকে তার 22 বছর দীর্ঘ মনে হয়েছে। প্রণয়ের কাছে মনে হলো কত বছর পর যেন মরুর বুকে এক ফোঁটা শীতল জলের বৃষ্টিধারা নেমেছে। কত শতবার যে ইচ্ছে হতো এই তুলোর মতো দেহটাকে নিজের বুকে চেপে ধরে রাখতে, কিন্তু দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো চাপা কিছু অব্যক্ত আর্তনাদ। প্রিয়তার এখনো জ্ঞান ফিরেনি, তাই সে এত নিশ্চিন্তে তাকে বুকে চেপে রেখেছে। মন বলছে সময়টা এখানেই থেমে যাক, কিন্তু তা তো আর হবার নয়। প্রিয়তার চুলের খোপা খুলে দীঘল কালো কেশের রাশি গাড়ির সিটের নিচ পর্যন্ত গিয়ে ঠেকেছে। প্রণয় গাড়ি ব্রেক করলো, চুলগুলো নিজের হাতে পেঁচিয়ে নিয়ে নাকের কাছে ধরলো। চুল থেকে ছুটে আসা সেই অতি চেনা সুমিষ্টি গন্ধটা ভেসে আসছে, যা প্রণয়ের কাছে মাদক দ্রব্যের চেয়ে কোনো অংশে কম নয়, বরং বেশি বলা যেতে পারে। প্রিয়তার নিস্তেজ মুখটা দেখে ভেতরটা পুড়ে যাচ্ছে। সে আর দেরি করলো না, গাড়ির স্টার্ট দিয়ে 15 মিনিটের মধ্যেই তাদের বাগান বাড়িতে পৌঁছে গেল। একজন দারোয়ান ছুটে এসে গেট খুলে দিলেন। দোতলা বিশিষ্ট বিশাল বাগান বাড়ি, চারপাশে জঙ্গল আর সবুজে ঘেরা, কিন্তু এই মধ্যরাতে সব কিছু ভুতুড়ে লাগছে। আশেপাশে থাকলে পিলে চমকে যাবে। প্রণয় প্রিয়তাকে কোলে তুলে নিয়ে বাড়ির সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। কেয়ারটেকার আর তার স্ত্রী অবাক চোখে তাকিয়ে রইলেন তাদের দিকে। অন্যদিকে তাদের গোপন আস্থানার কয়েকজন মিলে তুমুল ঝগড়া করছিল। শুদ্ধের মাথার শিরদাঁড়াগুলো ফুলে ধপধপ করছে, চোখ মুখ অস্বাভাবিক লাল। সে আর কোনোভাবেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। কথায় আছে না, দুর্বল জায়গায় আঘাত পেলে মানুষ হিংস্র হয়ে ওঠে। শুদ্ধ একই অবস্থা হলো। সে মেয়েটির চুলের মুঠি ধরে বলে উঠল, তোর সাহস হয় কি করে আমার ভালোবাসায় হাত দেওয়ার? বলে গলা টিপে ধরলো। সাথে দুজন ছুটে এসে তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে লাগলো। তারাও ভীষণ ক্ষেপে আছে। শুদ্ধ অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে। সামনের মেয়েটা ফুঁসে উঠে বলল, ওর জন্য আমি সব কিছু পেয়েও পাচ্ছি না। ও যদি না থাকে তাহলে সব কিছুই আমার হবে। সর্বোপরি প্রণয় আমার হবে। আমি সব সময় প্রণয়ের চোখে শুধু ওর জন্য ভালোবাসা দেখতে পাই। এই সব সহ্য হচ্ছে না আমার। শুদ্ধ একটা বিশ্রী গালি দিয়ে বলল, এই জন্যই প্রণয় তোকে কোনোদিনও ভালোবাসেনি। এই কথা শুনে মেয়েটার চোখ লাল হয়ে গেল। শুদ্ধ বলল, শালি, তোকে আমি সবকিছু পাইয়ে দিয়েছি আর তুই আমার জানটা ধরে টানাটানি করছিস। আজকে তোকে আমি খুন করে ফেলবো। বলে আবার তেড়ে গেল। সবাই আবার আটকালো। শুদ্ধের রাগে ঠোঁট কাঁপছে। সে বলল, তোর 14 গোষ্ঠীর কপাল ভালো যে এখানে আমার জায়গায় প্রণয় নেই, না হলে তোর এমন হাল করে দিত তুই নিজের চেহারাটা আয়নায় দেখতে চাইতি না। মেয়েটা রেগে বলে উঠল, ওই মেয়ের মাঝে কি এমন আছে যার জন্য সব পুরুষদের মাথা নষ্ট? কি এমন দেখায় সবাইকে?
আমি কি কম সুন্দরী? শুদ্ধ তাচ্ছিলের হাসি দিয়ে বলল, কাক আজীবন কাকই থাকে। কাক ময়ূরের পালক গায়ে দিলেই তো আর ময়ূর হয়ে যায় না। তুই তো আমার থেকেও বেশি নিকৃষ্ট। আজকে যে ভুলটা করেছিস সেটা দ্বিতীয়বার করতে আসলে আই প্রমিস আমি তোকে মারবো না, প্রণয়কে শুধু সব সত্যিটা বলে দেব। এই কথা শুনে মেয়েটা সর্বাঙ্গে বিদ্যুৎ প্রবাহিত হয়ে গেল। প্রণয় যদি কোনোদিন এতটুকু কিছু জেনে যায় সেটা ভেবে সে আবার ভীতিগ্রস্ত হলো। ওর মুখের এক্সপ্রেশন দেখে শুদ্ধ বাঁকা হেসে বেরিয়ে গেল। তার বুকে ভীষণ যন্ত্রণা হচ্ছে। হতে পারে সে আস্ত শয়তান, কিন্তু সেও তো মানুষ, তার মনও তো আছে। আর সে তো আগে এমন ছিল না। নিজের ভালোবাসাকে নিজের করে পাওয়ার জন্য তাকে শুধু এতটা খারাপ কেন, পৃথিবীর সব থেকে নিকৃষ্ট কীট হতে হলেও সে রাজি আছে। প্রণয় তো একা ভালোবাসেনি, সেও তো বেসেছে, পাগলের মতো ভালোবেসেছে। তাহলে ভালোবাসা পাওয়ার অধিকার তার কেন থাকবে না? অথচ প্রণয় তাকে কোনো দিনও তার প্রিয়তার আশেপাশে ঘেঁষতে দিত না, সবার থেকে আলাদা করে লুকিয়ে রাখত। ভালোবাসার যন্ত্রণায় সে যে কত বছর তোড়পেসে নির্ঘুম রাত পার করেছে সেটা শুধু সে আর তার আল্লাহই ভালো জানে। এত কষ্ট সহ্য করার পর ফাইনালি সে একটা সুযোগ পেয়েছে এসব কিছুর প্রতিশোধ নেওয়ার, ভালোবাসাকে প্রণয়ের বুক থেকে কেড়ে নিয়ে নিজের বুকে স্থাপন করার। আর সে তার প্রথম চালটা চেলে দিয়েছে। প্রণয়ের প্রতি তার এক আকাশ পরিমাণ বিতৃষ্ণা। প্রণয়ের জন্য সে যত কষ্ট পেয়েছে প্রণয়কে তার 1000 গুণ করে ফিরিয়ে দেবে। এমন অবস্থা করবে যে প্রণয় না পারবে গিলতে আর না পারবে উগরাতে। সর্বশেষে ওই নারীটি প্রণয়ের রক্ত জবা থাকবে না, তার সুইটহার্ট হয়ে থাকবে বলেই বাঁকা হাসলো। আজকে সে প্রণয়কে এভাবে ছুটে যেতে দেখে সে কিছু একটা আন্দাজ করেছিল, তাই সে প্রণয়ের পিছু নিয়েছিল। সবটা দেখেছে, প্রণয়ের এক একটা আর্তনাদ তার বুকে সুখের বৃষ্টি নামিয়েছে। শত্রুকে ভালোবাসার জন্য ছটফট করতে দেখে সে যে সুখটা অনুভব করছে সেটা সে কোনোদিনও অনুভব করেনি। কিন্তু সে এখন কিছু একটা ভেবে চিন্তায় পড়ে গেল। প্রণয় প্রিয়তাকে একটা ঘরে নিয়ে গিয়ে বেডের উপরে শুয়ে দিল। কেয়ারটেকারের স্ত্রীকে ডেকে ওয়ার্ড্রপ থেকে একটা ওভার সাইজের টি শার্ট আর একটা শর্টস হাতে দিয়ে বলল, ওকে চেঞ্জ করিয়ে দিন, আমি বাইরে আছি। বলেই সে বাইরে চলে গেল। তিনি প্রিয়তার কাছে গেলেন। তিনি প্রিয়তাকে চেনেন, সেজো কর্তার মেয়ে, ভীষণ মায়াবী দেখতে মেয়েটা। কিন্তু এই সুন্দর মেয়েটার কি হয়েছে জানতে ইচ্ছে হলো, কিন্তু প্রণয় শিকদারকে কিছু জিজ্ঞাসা করার দুঃসাহস তো তার নেই। তাই তিনি চুপচাপ মেয়েটার কাপড় পরিবর্তন করে দিলেন। তিনি কিছু একটা লক্ষ্য করে অবাক হলেন, কিন্তু কাজের লোকদের মালিকের ব্যাপারে নাক গলানোর অধিকার শিকদাররা দেন না। তাই তিনি আর এই নিয়ে কিছু ভাবলেন না। ঘর থেকে বেরিয়ে এসে প্রণয়কে বললেন, বড় ভাইজান আপামনের কাপড় পরিবর্তন করে দিয়েছি। প্রণয় ঘরে ঢুকতেই থমকে গেল। প্রণয় তার কালো রঙের টি শার্ট প্রিয়তার হাঁটুর নিচে নেমে গেছে, আর শর্টসটা পায়ের গড়ালির অনেকটা নিচে। কথায় 6 ফুট 1 আর কথায় 5 ফুট 2, এমনটা তো হওয়ারই কথা। যাই হোক, মেয়েটাকে ভীষণ সুন্দর লাগছে। প্রণয় 1 পা 2 পা করে এগিয়ে গেল। প্রতিটি ধাপে তার হৃৎপিণ্ড লাফাচ্ছে। সে প্রিয়তার মুখের সামনে বসলো। কে জানে কতক্ষণ অপলক তাকিয়েছিল সেই মায়াবীর মুখের দিকে, জানা নেই। প্রণয় ভাবলো তার মনে এত কেন তৃষ্ণা। যতই দেখে এই তৃষ্ণা যেন মিটতেই চায় না। সে হাত বাড়িয়ে দিল প্রিয়তার গালে, নরম তুলতুলে গালটা স্পর্শ করলো। কেউ এতটা নরম হতে পারে? হ্যাঁ, হতে পারে। প্রণয়ীর গাল। সে মুখ এগিয়ে নিল ধীরে, সময় নিয়ে ভালোবাসার স্পর্শ এঁকে দিল প্রিয়তার কপালে। আগেও যেমন নির্দ্বিধায় প্রিয়তাকে স্পর্শ করত, এখনো করে। কারণ তার বিশ্বাস মতে সব কিছু পাপ হলেও ভালোবাসা পাপ নয়। তার হৃদয়ে এই নারীর জন্য যে ভালোবাসা জমে আছে, তাতে এই নারীকে পানিতে গুলে খেলেও মন ভরবে না। পরপর সে বন্ধ চোখের পাতায়ও চুমু খেল। তাদের সম্পর্কের সামাজিক দূরত্ব বেড়েছে 1000 আলোকবর্ষ, কিন্তু মনের দূরত্ব সেটা কখনোই ছিল না, আর না তো কোনোদিন হবে। ভালোবাসা এমন এক জিনিস যা পাওয়ার চেয়ে হারালে বেশি বাড়ে। তাই প্রণয় আর প্রিয়তা দুজনই অনুভব করছে তাদের ভালোবাসার গভীরতা। প্রণয় আজ সারাদিন অনেক ক্লান্ত ছিল। রাতের
ঘন্টার সময় মনে হচ্ছিল সে এখনই মরে যাবে, কিন্তু এত কিছুর পর মেয়েটাকে এত কাছে দেখে তার ক্লান্তি বিষণ্ণতা কিছুই আর নেই। প্রণয়ের এসব ভাবনার মাঝেই প্রিয়তা পিটপিট করে তাকালো। একটা দৃষ্টি প্রণয় এক ঝটকায় দূরে সরে গেল, আগের ফর্মে ফিরে এলো। চোখ মুখ অনুভূতি শূন্য। প্রিয়তা চোখ খুলে সামনে থাকা মানুষটাকে দেখে ছটফট করে উঠল। তার কান্নাগুলো দোলা পাকিয়ে আসে। সে তখন কাঁদতে পারেনি, কিন্তু এখন এই মানুষটাকে একটু ছুঁয়ে দিতে ইচ্ছে করছে। নীলাভ চোখ দুটো ছলছল করতে দেখে প্রণয় ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠল, কিন্তু মুখে তা প্রকাশ না করে অত্যন্ত সাবলীল ভঙ্গিতে বলল,